আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। এবার হরমুজের নাম নিজের নামে রাখলেন ট্রাম্প। মার্কিন অবরোধ চলতে থাকলে তা ভাঙতে সংঘাতের পথ নিতে পারে তেহরান, সামরিক কর্মকর্তা। রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে ইরানের নীরব বিপ্লব। আরও জানিয়ে দিব, বদলে গেছে ঋতুচক্র, গ্রীষ্মকালে আর হবে না হজ। সর্বশেষ থাকছে, সম্মুখ সারির যোদ্ধাদের সময়সীমা নির্ধারণ করে দিল ইউক্রেন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এবার হরমুজের নাম নিজের নামে রাখলেন ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধ এখন হরমুজ প্রণালীতে গিয়ে ঠেকেছে। তেহরান চায় প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে টোল আদায় করতে। যুক্তরাষ্ট্রের চাওয়া এই প্রণালী বিনা শর্তে খোলার। ঠিক এমন অবস্থায় ডোনাল্ড ট্রাম্প প্রণালীটির নাম বদলে দিয়েছেন। বৃহস্পতিবার ৩০ এপ্রিল একটি মানচিত্রের ছবি শেয়ার করেছেন, যেখানে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নাম বদলে স্ট্রেইট অফ ট্রাম্প লিখেছেন। এই ছবিটি তিনি আগেও প্রকাশ করেছিলেন। ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকা এবং মার্কিন নৌ অবরোধ কয়েক মাস ধরে চলতে পারে এমন সতর্কতার মধ্যেই এই ঘটনা ঘটেছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কোনো ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেন। ছবিটি মূলত আই স্ট্যান্ড উইথ ট্রাম্প ৪৭ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল, যেখানে জলপথটির আসল নাম পরিবর্তন করে স্ট্রেইট অফ ট্রাম্প দেখানো হয়। এর আগে এক বক্তৃতাতেও ট্রাম্প স্ট্রেইট শব্দটি ব্যবহার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে উপস্থিত লোকেরা তার কথা শুনে হেসে উঠলে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, গণমাধ্যম হয়তো প্রথমে এটিকে একটি ভুল বলে মনে করতে পারে, কিন্তু সবাই জানে আমি খুবই কম ভুল করি। হরমুজ প্রণালী, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অবরোধ চলতে থাকলে তা ভাঙতে সংঘাতের পথ নিতে পারে তেহরান, সামরিক কর্মকর্তা। ইরানের সর্বোচ্চ নেতার একজন শীর্ষ সামরিক উপদেষ্টা বৃহস্পতিবার ৩০ এপ্রিল বলেছেন যে ইরানের বন্দরগুলোর উপর মার্কিন অবরোধ ব্যর্থ হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন যে এটি অব্যাহত থাকলে তেহরান সংঘাতের পথ বেছে নিতে পারে। বৃহস্পতিবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক মন্তব্যে মহসিন রেজাই বলেছেন যে ইরানের কাছে অবরোধ এড়ানোর একাধিক উপায় আছে এবং এটি আরোপের প্রচেষ্টা সফল হবে না। তিনি আরও বলেন, যদি অবরোধ চলতে থাকে তাহলে ইরান এটি ভাঙতে সংঘাতের পথ বেছে নেবে। রেজাই আরেকটি যুদ্ধের সম্ভাব্য পরিস্থিতির সম্পর্কেও রূপরেখা দিয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধ সম্ভবত ইস্ফাহানের দিকে বিস্তৃত দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকাগুলোতে হবে এবং দেশের পশ্চিমেও এর কিছু তৎপরতা দেখা যাবে। ২৮ ফেব্রুয়ারি মার্কিন এবং ইসরায়েল ইরানের উপর একটি যৌথ আক্রমণ শুরু করেন, যার জবাবে ইরান ইসরায়েল এবং মার্কিন সরঞ্জাম থাকা অন্যান্য আঞ্চলিক দেশগুলোর উপর হামলা চালায়। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল ওয়াশিংটন এবং তেহরান ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন। এর আগে মার্কিন ইসরায়েলি বোমাভাড়ায় ৩৩০০ জনেরও বেশি মানুষ নিহত হন। যদিও যুদ্ধবিরতিটি মূলত ২২ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সামরিক প্রধান আসিম মুনিরের অনুরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২১ এপ্রিল এটি অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন। সূত্র টিআরটি ওয়ার্ল্ড। রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে ইরানের নীরব বিপ্লব। আধুনিক যুদ্ধের মানচিত্রে নীরবে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে ইরান, যে দেশটি সরাসরি অস্ত্র প্রতিযোগিতায় না গিয়েও প্রতিপক্ষের প্রযুক্তিকেই নিজের শক্তিতে রূপান্তর করার কৌশল আয়ত্ত করেছে। যুদ্ধক্ষেত্রে অবিস্ফোরিত, ভূপাতিত বা পরিত্যক্ত উন্নত অস্ত্র এখন আর কেবল ধ্বংসাবশেষ নয়, সেগুলোই হয়ে উঠছে ভবিষ্যৎ সামরিক প্রযুক্তির নকশা। রিভার্স ইঞ্জিনিয়ারিং নামে পরিচিত এই কৌশল ধীরে ধীরে ইরানকে একটি ভিন্নধর্মী প্রযুক্তিগত শক্তিতে রূপান্তরিত করছে, যার প্রভাব আঞ্চলিক সীমা ছাড়িয়ে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতায়ও প্রতিফলিত হতে শুরু করেছে। মার্কিন অস্ত্র উদ্ধার ও বিশ্লেষণ। সাম্প্রতিক দাবি, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGCর তথ্যমতে সাম্প্রতিক যুদ্ধে ১৫টিরও বেশি ভারী মার্কিন মিসাইল নিষ্ক্রিয় করা হয়েছে। এই অস্ত্রগুলো প্রযুক্তিগত ও গবেষণা ইউনিটে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য স্থানান্তর করা হয়েছে। ১৩,৬০০ কেজি ওজনের GBU-৫৭ বাংকার বাস্টার বোমা এখন ইরানের হাতে। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী শুধু মিসাইল নয়, একটি GBU-৫৭ বাংকার বাস্টার বোমাও সফলভাবে নিষ্ক্রিয় করে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ GBU-57 যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী অপারমাণবিক বোমা এবং এটি গভীর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসে ব্যবহৃত হয়। গত ২৬শে এপ্রিল এক বিবৃতিতে IRGCর জনসংযোগ বিভাগ জানিয়েছে, জানজান প্রদেশে ৩টি GBU-57 বাংকার বাস্টার মিসাইল শনাক্ত ও ধ্বংস করা এবং আরও একটি শনাক্ত ও নিষ্ক্রিয় করা হয়েছে। বিশ্বের বৃহত্তম অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত GBU-57 MOP হল ৩০,০০০ পাউন্ড ওজনের একটি অস্ত্র যা মাটির গভীরে প্রথিত সুরক্ষিত স্থাপনা ধ্বংসের জন্য তৈরি করা। বিবৃতিতে বলা হয়েছে, IRGC বাহিনী প্রদেশ জুড়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোকে দূষিত করার উদ্দেশ্যে শত্রু বিমান থেকে ফেলা ৯,৫০০টিরও বেশি ছোট বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করেছে। সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী IRGC আরও বিভিন্ন ধরনের মিসাইল এবং রকেটও নিষ্ক্রিয় করেছে, যেগুলো F-15, F-16 এবং F-35 যুদ্ধ বিমান থেকে ছোড়া হয়েছিল, যদিও সেগুলো অকার্যকর ছিল। এছাড়া রকেটগুলোর মধ্যে ৫২টি ধ্বংস করা হয়েছে এবং আরও ১০টি প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কেন্দ্র ও কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সাবেক CIA বিশ্লেষকদের উদ্ধৃত দিয়ে ব্রিটিশ ওয়েবসাইট আইপেপার জানিয়েছে, এমন উদ্বেগ রয়েছে ইরান যুদ্ধক্ষেত্রে অবিস্ফোরিত উন্নত মার্কিন ও ইসরায়েলি অস্ত্র উদ্ধার ও নিষ্ক্রিয় সফল হয়েছে, যা পশ্চিমা বিশ্বে নতুন উদ্বেগ তৈরি করছে। GBU-29 ঘটনা কেন এত উদ্বেগ? IRGCর বিবৃতিতে GBU-29 টাইপ দুটি ক্রুজ মিসাইল শনাক্তের কথা জানানো হয়েছে, যেগুলো এর আগে প্রাদেশিক বিমান প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ভূপাতিত করা হয়েছিল। সম্প্রতি ইয়াজদে মাটির প্রায় ১৩ মিটার গভীরে একটি GBU-29 বোমা নিষ্ক্রিয় করার ছবিও প্রকাশিত হয়েছে, যা ইঙ্গিত দেয় ইরান শুধু অস্ত্র উদ্ধারই নয়, জটিল পরিস্থিতিতে সেগুলো নিষ্ক্রিয় করার সক্ষমতাও অর্জন করেছে। এর আগে ২০১৪ সালে লেবানন যুদ্ধ চলাকালীনও এমন দাবি শোনা গিয়েছিল, হিজবুল্লাহ অন্তত একটি অবিস্ফোরিত মার্কিন বাংকার বাস্টার বোমা ইরানের হাতে তুলে দেয়, যা ইসরায়েল দক্ষিণ লেবাননে ব্যবহার করেছিল। পরবর্তীতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, এ ধরনের গনিমত অস্ত্রের সংখ্যা আরও বেড়েছে। এই ঘটনাটি আন্তর্জাতিক সামরিক মহলে বিশেষ মনোযোগ আকর্ষণ করে। যুক্তরাষ্ট্র দ্রুত লেবাননের কাছে অস্ত্রটি ফেরত চায়। ওয়াশিংটনের এই তড়িৎ প্রতিক্রিয়া একটি ইঙ্গিত দেয়, এই অস্ত্রের প্রযুক্তি বিশ্লেষণ হলে মার্কিন সামরিক গোপন তথ্য ফাঁসের ঝুঁকি রয়েছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে এই ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং ইরানের দীর্ঘদিনের ক্যাপচার অ্যান্ড রিভার্স ইঞ্জিনিয়ার ক্ষমতার ধারাবাহিকতার অংশ। ধরা পড়া প্রতিটি উন্নত অস্ত্র এখন শুধু যুদ্ধের অবশিষ্ট নয়, বরং ভবিষ্যৎ প্রযুক্তি উন্নয়নের সম্ভাব্য কাঁচামাল। ২০১১ RQ-170 এক মোড় ঘোরানো মুহূর্ত। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো ঘটনা ঘটে ২০১১ সালে। সে সময় মার্কিন অত্যন্ত গোপন স্টেলথ ড্রোন RQ-170 প্রায় অক্ষত অবস্থায় ইরানের ৪ মাহাল ও বাখতিয়ারি অঞ্চলে নামিয়ে আনা হয়। ইরানি সূত্রে দাবি করা হয়, দেশটির সাইবার প্রতিরক্ষা ইউনিট ড্রোনটির GPS নিয়ন্ত্রণ ব্যবস্থা হ্যাক করে সেটিকে নিরাপদে অবতরণ করায়। যুক্তরাষ্ট্র প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে তৎকালীন প্রশাসন ড্রোন ফেরতের অনুরোধ করে, যা ইরান প্রত্যাখ্যান করে। এই ঘটনাই ইরানের জন্য একটি কাঠামোগত রিভার্স ইঞ্জিনিয়ারিং কর্মসূচির সূচনা করে। প্রথমে ১৫% স্কেল মডেল তৈরি করা হয়, পরে ৪০% প্রোটোটাইপ এবং ধাপে ধাপে পূর্ণাঙ্গ ড্রোন উন্নয়ন প্রক্রিয়া শুরু হয়। শাহেদ ১৬১ প্রযুক্তিগত রূপান্তরের প্রতীক। এক দশকের গবেষণার পর ইরান উন্মোচন করে শাহেদ ১৬১, একটি স্টেলথ জেট চালিত ড্রোন। এটি শুধু একটি ড্রোন নয়, বরং ইরানের প্রযুক্তিগত আত্মনির্ভরতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। এর প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ২০০ কিমি অপারেশনাল রেডিয়াস, ৭৬০০ থেকে ৮০০০ মিটার উচ্চতা ক্ষমতা, ২৭৫ কিমি ঘণ্টা গতি, ৫০ কেজি ওজনের দুটি স্মার্ট বোমা বহন এবং রানওয়ে ছাড়াই ক্যাটাপুল্ট লঞ্চ। এছাড়া এর মাইক্রোজেট ইঞ্জিন এটিকে উচ্চ কর্মক্ষমতা এবং দীর্ঘ সময় আকাশে অবস্থানের সক্ষমতা দিয়েছে। শাহেদ পরিবার একটি পূর্ণাঙ্গ ড্রোন ইকোসিস্টেম। RQ-170 বিশ্লেষণ ইরানকে একটি পূর্ণাঙ্গ চালকবিহীন বিমান বা ড্রোন ইকোসিস্টেম তৈরির সুযোগ দেয়, যা বর্তমানে শাহেদ পরিবার নামে পরিচিত। শাহেদ ১৪১
পিস্টন ইঞ্জিন ভিত্তিক সংস্করণ, প্রশিক্ষণ ও নজরদারিতে ব্যবহৃত। শাহেদ ১৯১ এর প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ১৫০০ কিমি রেঞ্জ, ৫০০ কেজি টেক অফ ওজন, ১০০ কেজি অভ্যন্তরীণ অস্ত্র বহন এবং স্টেলথ নকশা বজায় রেখে আক্রমণ ক্ষমতা। শাহেদ ১৮১ পিস্টন সংস্করণ, সিরিয়া যুদ্ধে ঝাঁক আক্রমণে ব্যবহৃত। শাহেদ ১৭১ সিমর্গ এর প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে RQ-১৭০ পূর্ণাঙ্গ প্রতিরূপ, ৪৪০০ কিমি রেঞ্জ, ১০ ঘণ্টা ফ্লাইট সময়, ৩৭০০ কেজি ওজন এবং উন্নত স্টেলথ কাঠামো। এই ড্রোন ইরানের স্ট্র্যাটেজিক গভীর অনুপ্রবেশ ক্ষমতার প্রতীক। অন্যান্য অস্ত্র থেকে প্রযুক্তি অভিযোজন। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং কেবল একটি প্ল্যাটফর্মে সীমাবদ্ধ নয়, এটি এখন বহুমাত্রিক মার্কিন প্রযুক্তিতে বিস্তৃত। আল জাজিরার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান টম হক ক্রুজ মিসাইল, MQ-9 রিপার ড্রোন, জাসম স্টেলথ মিসাইল এবং GBU-57 বাংকার বাস্টার বোমার প্রযুক্তি বিশ্লেষণের চেষ্টা করছে। এছাড়া MQ-9 রিপার এবং MQ-1 প্রিডেটর থেকে অনুপ্রাণিত বিভিন্ন শাহেদ মডেল, স্ক্যান ইগল থেকে তৈরি ইয়াসির ড্রোন, সুইচ ব্লেড ৩০০ থেকে অনুপ্রাণিত কামিকাজি ড্রোন, সমুদ্র থেকে উদ্ধারিত মার্কিন UUV বিশ্লেষণ করে আন্ডার ওয়াটার প্রযুক্তি উন্নয়ন এবং ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে প্রাপ্ত প্রযুক্তির ভিত্তিতে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন, এই ধারাবাহিকতা ইঙ্গিত দেয় ইরান এখন একটি বহুমাত্রিক প্রযুক্তি পুনর্গঠন ব্যবস্থা গড়ে তুলেছে। সমুদ্র থেকে আকাশ, বিস্তৃত সৌরভ। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং এখন আকাশ থেকে সমুদ্র পর্যন্ত আন্ডার ওয়াটার ড্রোন, কামিকাজি ড্রোন এবং স্টেলথ UCAV সব ক্ষেত্রেই তারা ধরা পড়া প্রযুক্তিকে পুনর্গঠন করছে। এই বহুমাত্রিক ক্ষমতা ইরানকে একটি অসমমাত্রিক সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা চলন্তি সামরিক নীতির বাইরে গিয়ে নতুন কৌশল তৈরি করছে। পশ্চিমা বিশ্বে উদ্বেগ। পশ্চিমা বিশ্লেষকদের মতে ইরানের এই ক্ষমতা একটি নতুন সামরিক রাষ্ট্রীয়তা তৈরি করেছে। এখন কোনো উন্নত অস্ত্র যুদ্ধক্ষেত্রে হারানো মানে শুধু মার্কিন ক্ষতি নয়, বরং তা ভবিষ্যতে শত্রুর জন্য নতুন অস্ত্র প্রযুক্তির উৎস হয়ে উঠতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২৩ সালে সতর্ক করেছিলেন, পশ্চিমা অস্ত্র রাশিয়ার হাতে পড়লে তা ইরানের কাছে পৌঁছাতে পারে এবং রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নতুন হুমকিতে পরিণত হতে পারে। কিছু প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে দখল করা জ্যাভলিন ও স্টিঙ্গার সহ কিছু অস্ত্র রাশিয়ার মাধ্যমে ইরানে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে পশ্চিমা উদ্বেগ আরও স্পষ্ট। আজকের যুদ্ধক্ষেত্রে হারানো অস্ত্র আগামী দিনের প্রতিপক্ষের অস্ত্র হয়ে ফিরে আসতে পারে। সব মিলিয়ে ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এখন একটি আঞ্চলিক প্রকল্প নয়, বরং বৈশ্বিক সামরিক প্রযুক্তি প্রতিযোগিতার অন্যতম কেন্দ্রীয় বাস্তবতা হয়ে উঠেছে। বদলে গেছে ঋতুচক্র, গ্রীষ্মকালে আর হবে না হজ। দীর্ঘদিনের তীব্র গরমে হজ পালনের কষ্টকর অভিজ্ঞতা থেকে স্বস্তি মিলছে বিশ্বজুড়া মুসলমানদের জন্য। ২০২৬ সাল থেকে শুরু হওয়া নতুন ঋতুচক্রে পবিত্র হজ আর গ্রীষ্মকালে পড়বে না, যা আগামী ২.৫ দশক ধরে হাজিদের জন্য বড় স্বস্তির বার্তা। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ২০২৬ সাল থেকে অন্তত ২৫ বছর পবিত্র হজ গ্রীষ্ম মৌসুমে অনুষ্ঠিত হবে না। সংস্থাটির মুখপাত্র হুসেন আল খাতানি বিবৃতির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এবছর থেকেই হজের সময়সূচিতে বড় পরিবর্তন আসছে। আগামী ৮ বছর হজ অনুষ্ঠিত হবে বসন্তকালে, তার পরের ৮ বছর পড়বে শীতকালে, আর তার পরবর্তী কয়েক বছর শরতের মনোরম আবহাওয়ায় হজ পালিত হবে। এভাবে চক্রাকারে ঘুরে ২০৫০ সালের দিকে আবার হজ গ্রীষ্মকালে ফিরে আসবে। এই পরিবর্তনের পেছনে রয়েছে হিজরি ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পার্থক্য। চাঁদের হিসেব অনুযায়ী হিজরি ক্যালেন্ডার প্রতি বছর প্রায় ১১ দিন এগিয়ে যায়, ফলে হজের সময়ও প্রতি বছর পিছিয়ে আসে। প্রায় ৩৩ বছরে একটি পূর্ণ চক্র সম্পন্ন করে হজ আবার আগের ঋতুতে ফিরে আসে। এনসিএম ২০৫০ সাল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী হজ ক্যালেন্ডার প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে আগামী ২.৫ দশক হাজিদের তীব্র গরমে পড়তে হবে না। সাম্প্রতিক বছরগুলোতে মসজিদ আল হারাম ও আরাফার ময়দান এলাকায় তাপমাত্রা ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। এতে করে বিশেষ করে বয়স্ক হাজিদের জন্য হজ হয়ে উঠেছিল কঠিন শারীরিক চ্যালেঞ্জ। ধারণা করা হচ্ছে এবছর ২৫ থেকে ৩০ মের মধ্যে হজ অনুষ্ঠিত হবে,
হবে যা বসন্তের তুলনামূলক সহনীয় আবহাওয়ার মধ্যে পড়বে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে এর মানে এই নয় যে মক্কাতে গরম থাকবে না, বরং গ্রীষ্মের চরম তাপমাত্রার তুলনায় তা অনেকটাই সহনীয় থাকবে। এই পরিবর্তনের ফলে মিনায় অবস্থান, আরাফার দীর্ঘ পথ অতিক্রম এবং মুজদালিফায় খোলা আকাশের নিচে রাতযাপনের মতো গুরুত্বপূর্ণ হজের আনুষ্ঠানিকতাগুলো পালন করা সহজ হবে। বিশেষজ্ঞদের মতে অনুকূল আবহাওয়া কেবল হাজিদের জন্যই স্বস্তিদায়ক হবে না, বরং সৌদি কর্তৃপক্ষের জন্য ভিড় নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও আরও কার্যকর ও সহজ হবে। হাজের কার্যক্রম গ্রীষ্মকাল, ধর্মপ্রাণ মুসলমান, সৌদি আরব। সম্মুখ সারির যোদ্ধাদের সময়সীমা নির্ধারণ করে দিল ইউক্রেন। দেশটির সেনাপ্রধান ওলেক্সান্দার সিরস্কি এসব সেনার জন্য 2 মাসের সময়সীমা নির্ধারণের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার 30 এপ্রিল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে সেনাপ্রধান ওলেক্সান্দার সিরস্কি সম্মুখ সারিতে মোতায়েন সৈন্যদের জন্য বাধ্যতামূলক 2 মাসের সময়সীমা নির্ধারণের নির্দেশ দিয়েছেন। মস্কোর সঙ্গে চলমান যুদ্ধের 5ম বছরে জনবল সংকটে থাকা কিয়েভের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনের সেনাদের মাসের পর মাস গোলাবর্ষণের মধ্যে অবস্থান এবং ধারাবাহিক রুশ অগ্রযাত্রা ঠেকানোর প্রচেষ্টার মধ্যে এ নির্দেশনা এসেছে। এক বিবৃতিতে সিরস্কি বলেন, যুদ্ধক্ষেত্রে ড্রোনের আধিপত্য লজিস্টিক কার্যক্রমকে জটিল করেছে এবং যুদ্ধ পরিচালনার ধরনকে গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন করেছে। সৈন্যরা মোট 2 মাস পর্যন্ত তাদের অবস্থানে থাকতে পারবেন। এটি কমান্ডারদের নিশ্চিত করতে হবে। এরপর 1 মাসের মধ্যে বাধ্যতামূলক রোটেশন বা বদলি সম্পন্ন করতে হবে। তিনি বলেন, যথাসময়ে রোটেশন শুধু সংগঠনের বিষয় নয়, এটি আমাদের সৈন্যদের জীবন রক্ষা এবং প্রতিরক্ষার স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্দেশনায় ফ্রন্টলাইনের সৈন্যদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো খাবার ও গোলাবারুদ সরবরাহের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছেন তিনি।